দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা হচ্ছে, সতর্কতা মির্জা ফখরুলের। সাংবাদিকদের বললেন, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে দাবি আদায় হয় না। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার গঠন করবে জামাত, জানিয়েছেন ডক্টর শফিক। রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যের আহ্বান গোলাম পরোয়ারের। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরতের বিষয়ে আশাবাদী প্রেস সচিব, জানালেন আসাদুজ্জামান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যার্পণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি নৈরাজ্য তৈরির চেষ্টা করা হচ্ছে, এটা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে সাংবাদিকদের দাবি আদায় করা যায় না। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয় শুক্রবার। জাতীয় প্রেস ক্লাবে এই অধিবেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের মালিকপক্ষ কিংবা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে হবে, লেজুর বৃত্তি করে কাজ হয় না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম যত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছন বিরত থাকা উচিত। বাংলাদেশে আজকে এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। উদ্বোধনী অধিবেশনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি এবং দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের জন্য সবসময় পলিটিক্যাল লিডার আহ্বান জানান। আমরা সমস্ত বেড়াজাল ছিন্ন করে সেদিকেই আমাদের এই পেশাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কর্মসূচি, পথ, পন্থা, লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই, যে সবকিছুই এক হয়ে যাওয়া সম্ভব নেই। এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে, কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। উদ্বোধনী অধিবেশনে সাংবাদিক নেতারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের সমাবেশে গুলি হচ্ছে, হামলা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে অভিযোগ করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এর জবাব দেয়া হবে ভোটের মাধ্যমে। দেশ দুবার স্বাধীন হওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি মন্তব্য করে তিনি বলেছেন, এখনো ফ্যাসিবাদ বিদায় নেয়নি। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা ১৭ আসনের উদ্যোগে যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশ করেছে জামাতে ইসলাম। এতে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের প্রচারে হামলা, দলীয় নেতাকর্মীদের পোস্টার ছিঁড়ে ফেললেও জনগণের হৃদয়ে যে পোস্টার লেগেছে তা ছিঁড়তে পারবে না কেউ। পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, বিলবোর্ড উদাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। দেশের জনগণ বস্তা পচা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করবে। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। নতুন বাংলাদেশে পুরনো রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতে আমির। পুরোনা বস্তা পচা দুর্গন্ধময়
সেই রাজনীতি আর চায় না। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে পাট ভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে চীন। সেই সঙ্গে গ্রিন টেকনোলজি, বস্ত্র এবং ঔষধ শিল্পে বিনিয়োগেরও জন্য আগ্রহী দেশটির বিনিয়োগকারীরা। উৎপাদন খাতে বিনিয়োগে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে সফররত চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং বিনিয়োগে তাদের আগ্রহের কথা ব্যক্ত করেন। জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির সভাপতি ডক্টর মা জুন। এ সময় তার সাথে ছিলেন ইয়াং ডংনিক বলেন, চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বৃহৎ অবকাঠামোর প্রকল্পগুলোতে ব্যাপক বিনিয়োগ করে আসছে। তবে এখন তাদের বিনিয়োগকারীরা মনোযোগ দিচ্ছে মূল উৎপাদন খাতের দিকে। এর মধ্যে সৌর প্যানেল, পাটের বড় আকারের বিনিয়োগের পাশাপাশি জৈব সার ও প্লাস্টিকের বিকল্প উৎপাদনেও গুরুত্ব দিচ্ছেন তারা। ডক্টর মাজুন জানিয়েছেন, পাট দিয়ে বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে কাজ করতে চান তারা। এ সময় ঔষধ ও স্বাস্থ্যসেবাকে চীনা বিনিয়োগের জন্য শক্তিশালী সম্ভাবনার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হংকংয়ে আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি সমবেদনা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। সেই প্রত্যার্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শুক্রবারে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, তার বিশ্বাস জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে, তবুও তিনি আশাবাদী। ঢাকার কসাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামাল খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যাপিত হবেন। হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে সংগঠিত অপরাধগুলো সম্পর্কে যত দিন যাচ্ছে ততই তথ্য বেরিয়ে আসছে বলেও প্রেস সচিব মন্তব্য করেছেন। সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে বলেও মনে করেন প্রেস সচিব। চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও বন্দর পরিচালনার গুরুদায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি নিয়ে বইছে সমালোচনার ঝড়। মিলিয়ন ডলার জরিমানার ট্র্যাকের রেকর্ড থাকা বিদেশি কোম্পানিকেই কেন বন্দর পরিচালনার দীর্ঘমেয়াদী দায়িত্ব দেয়া হলো, এ নিয়েও প্রশ্ন টিআইবির। 2 মাসের প্রক্রিয়া তড়িঘড়ি করে মাত্র 2 সপ্তাহে করার ফলে লাভের চেয়ে ক্ষতির শঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। এই চুক্তি যেন আদানি বিদ্যুৎ চুক্তির মতো গলার কাটা না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন তারা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। কর্ণফুলীর পতেঙ্গায় লালদিয়ার চরে আগামী বছর নির্মাণ হতে যাচ্ছে অত্যাধুনিক এলসিটি টার্মিনাল। এর অংশ হিসেবে 39 একর জায়গা বরাদ্দের পাশাপাশি গেল 17 নভেম্বর বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তিও করেছে সরকার। সেই চুক্তির সমালোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আন্তর্জাতিক এজেন্সির কাছ থেকে উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান না করে 33 বছরের জন্য করা এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। আমরা কেন উদ্বিগ্ন হচ্ছি তার একটা কারণ হলো যে এই ধরনের ডিল কিন্তু হয়েছে যেমন আদানির সাথে, যেটার মূল্য আমাদেরকে এমনভাবে দিতে হয়েছে আর এমন একটা অবস্থায় আমরা গেছি, এখন আমরা এটা গিলতেও পারছি না, ফেলতেও পারছি না, কারণ এটা এমন একটা ডিল হয়েছে যেটা আমাদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। এরা প্রফিট করবে, হুইচ ইজ পার্ট অফ দ্য বিজনেস, আমরা কিছু পাবো, সেটা পার্ট অফ দ্য বিজনেস, তাই তো আমরা মানে রাষ্ট্র। তো এখন আমরা কি শর্তে কিভাবে তাদেরকে যে মুনাফার সুযোগটা দিচ্ছি এবং সেইখানে নর্মাল ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্যান্ডার্ড মান্য করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু জানার অধিকার মানুষের আছে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, অ্যাডহক ভিত্তিতে একক কোনো কোম্পানির সঙ্গে চুক্তির ফলে লাভের চেয়ে ক্ষতির সংখ্যাই বেশি। চুক্তিগুলো যদি যথাযথভাবে আলাপ আলোচনার মাধ্যমে না হয় এবং সেখানে যদি শর্তের বিষয় এবং সুবিধাদি বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে না নেওয়া হয়, তাহলে অনেক সময় সেটা লাভের চেয়ে ক্ষতি বা দায়ের বিষয় হয়ে দাঁড়াতে পারে। আমাদের কাছে মনে হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তিগুলো গণতান্ত্রিক সরকারগুলো নেওয়াটাই যৌক্তিক। অন্তর্বর্তী সরকার একটি সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসছে, সুতরাং এই ধরনের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিতে অন্তর্বর্তী সরকার না জানানোটাই আমাদের কাছে বাঞ্ছনীয় মনে হয়। শুধুমাত্র অর্থনৈতিক এজেন্সি যারা, তাদের সাথে আলাপ আলোচনা না, এর সঙ্গে সামরিক বেসামরিক অন্যান্য যে সমস্ত এজেন্সিগুলো আছে তাদের সাথেও কিন্তু এই ধরনের চুক্তিগুলো নিয়ে আলাপ আলোচনা করার প্রয়োজন রয়েছে। বন্দর নিয়ে করা চুক্তিতে দেশের স্বার্থবিরোধী শর্ত থাকলে সেটা যেন পরবর্তী রাজনৈতিক সরকার পুনর্বিবেচনার সুযোগ পায়, সেই শর্ত যুক্ত করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের।
জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় দাম কিছুটা কমলেও বেশিরভাগ ক্রেতার কাছেই তা সহনীয় নয়। মাছ, মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত। মুড়ি কাটা পেঁয়াজের অপেক্ষা বিক্রেতাদের, তবে মোটা চালের দামে কিছুটা স্বস্তি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোস্তফা মানিক। রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজার, শীতকালীন সবজির সমারোহ দোকানগুলোতে। বিক্রেতারা বলছেন দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। তবে ক্রেতাদের দাবি, শীতের এই সময়টাতে মৌসুমী সবজির দাম অন্য বছরের তুলনায় এখনো বাড়তি। গত সপ্তাহ ফুলকপি আছিল 60-70, আজকে হলো 50। গত সপ্তাহ টমেটো আছিল 160-150, আজকে হলো 120। মূলা আছিল গত সপ্তাহ 60-70, আজকে 50। বাঁধাকপি 50। বেগুন গোলটা ধরনের আছিল 160, আজকে 120। তারপর সিম আছিল গত সপ্তাহে 120, এই সপ্তাহে হলো 80 টাকা। আজ থেকে আরও 10-15 দিন আগে কিংবা 20 দিন আগে সিম কিনেছিলাম 50 টাকা, এখন সেটা 100 টাকা হয়ে গিয়েছে। টমেটো থেকে শুরু করে প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। শীতকালে এই সময়গুলোতে প্রতি বছর যে রকম থাকে সবজির দাম, তার তুলনায় বেশ বাড়তি। বাজারে সরবরাহের কমতি থাকায় সুখবর নেই পেঁয়াজের দামে। আদা রসুনের দাম সহনীয়। পেঁয়াজ দাম আবার বাড়তেছে। পেঁয়াজ এখন শেষ সিজন হয়ে আসতেছে, তো এখন পেঁয়াজ শেষ, নতুন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ আইব। আর এদিকেও এই পেঁয়াজও শেষ পর্যন্ত, এই কারণে দাম একটু বাড়তি আছে। এদিকে মাছের দামে ক্রেতা বিক্রেতা উভয়ই স্বস্তির কথা জানালেন। কিছুদিন আগে ভূমিকম্প ছিল, এই কারণে অনেক মানুষই গ্রামে চলে গেছে ভয়ে আতঙ্কে। আর এমনকি মাছের সিজনের কারণে জিনিসের দাম মোটামুটি একটু স্বাভাবিক আছে, কিন্তু কাস্টমার নাই, বেচা কিনা একদম খারাপ অবস্থা। গত 1 মাসের তুলনায় আজকে যে মাছের দাম মনে হচ্ছে ঠিক আছে। লাইক দ্যাট, যে যদি রুই মাছের কথা বলা যায়, রুই মাছের কেজি সাইজ অনুযায়ী 350 থেকে 450 এর মধ্যে ভ্যারি করতে, তো এটা ঠিক আছে বলে মনে হচ্ছে। নতুন চাল এখনো বাজারে না এলেও মোটা চালের দাম কিছুটা কমেছে। শাল মিনিকেট দিয়ে আগের দামে আছে। 28 পাইজাম বা স্বর্ণা এর দাম একটু কমছে। আগে স্বর্ণা ছিল আপনার 60 টাকা হয়েছিল, এখন সেটা 55-50। আর পাইজাম চাহিদা ছিল 65, এখন হয়েছে 60-58। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকায়। এছাড়া ডিমের দামেও তেমন কোনো পরিবর্তন নেই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবি এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো বিশ্ববিদ্যালয়টির ভর্তি যুদ্ধ। শুক্রবার সকাল 10টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা 12টায়। বেলা 11:30টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপাচার্য জানান, 120 সিটের বিপরীতে এবারের আইবিএ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে 9,526 জন পরীক্ষার্থী। প্রতিটি সিটের জন্য লড়ছে 80 জন শিক্ষার্থী। আইবিএ সহ অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি রয়েছে বলে জানান ডক্টর নিয়াজ আহমদ খান। তিনি জানিয়েছেন, এইচএসসির ফলাফলের গুণগত মান ভালো হওয়ায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। আমরা সংখ্যার চাইতে বেশি গুরুত্ব দিচ্ছি যে এবার আমরা যখন খাতা কাটা শুরু করব, পরীক্ষা যখন আমাদের মূল্যায়ন শুরু হবে, তখন এটি আরও পরিষ্কার হবে আমাদের কাছে। আমাদের ধারণা হচ্ছে যে গুণগত মান বাড়ার কারণে এটি সংখ্যাটা কমেছে এবং সেটি এক অর্থে আমাদের জন্য ভালো। টঙ্গীতে 5 দিনের জোর ইজতেমা শুরু হয়েছে আজ। এর আয়োজন করে তাবলিগ জামায়াতের বাংলাদেশের সুয়ারি নেজাম। বিশ্ব ইজতেমার ময়দানে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে জোর ইজতেমা। আগামী মঙ্গলবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোর ইজতেমার সমাপ্তি হবে। প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোর ইজতেমা হয়। সেখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি বা রিপোর্ট পেশ করেন এবং মুরব্বিদের কাছ থেকে রাহবারি নেয়ার সুযোগ পান। এই উপলক্ষে দেশ বিদেশের সুয়ারি নেজামের প্রবীণ মুরব্বীরা টঙ্গীতে সমবেত হয়েছেন। সারা বছরের কাজের সঠিক নকশা ও দিক নির্দেশনা নির্ধারণের পাশাপাশি আমল, দাওয়াত, তরতিব এবং দেশের প্রেক্ষাপটে করণীয় বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপনা করা হয়। জোর ইজতেমায় কেবল 3 চিল্লার সাথী এবং কমপক্ষে 1 চিল্লার সময় লাগানোর আলেমরাই অংশ নিতে পারেন। সরকারি সিদ্ধান্তের আলোকে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ডিটওয়ায় পরিণত হয়েছে। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে বেলা 12টার দিকে ঘূর্ণিঝড় ডিটওয়া চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় 2040 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। একই সময়ে কক্সবাজার বন্দর থেকে 1980 কিলোমিটার, মংলা বন্দর থেকে 1940 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1935 কিলোমিটার দূরে ছিল ঘূর্ণিঝড়ের কেন্দ্র। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী সাগর এলাকায় প্রবল ঢেউ সহ সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা হচ্ছে, সতর্কতা মির্জা ফখরুলের। সাংবাদিকদের বললেন, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে দাবি আদায় হয় না। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার গঠন করবে জামায়াত, জানিয়েছেন ডক্টর শফিক। রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরতের বিষয়ে আশাবাদী প্রেস সচিব, জানালেন আসাদুজ্জামান কামালকে দিয়ে শুরু হবে প্রত্যার্পণ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।